নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা শুনবেন নারায়ণ সান্যালের লেখা অচ্ছেদ্য বন্ধন উপন্যাসের প্রথম পর্ব। আপনারা যারা নারায়ণ সান্যালের লেখা পড়তে বা শুনতে ভালোবাসেন, আমি এর আগেও আমার চ্যানেলে ওনার বিখ্যাত উপন্যাস অন্তর্লীনা পাঠ করেছি। আপনারা সেটা শুনতে পারেন যদি না শুনে থাকেন। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের উপন্যাস অচ্ছেদ্য বন্ধনের প্রথম পর্ব। খুন, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশই নেই, কারণ ওর গলায় 5টা আঙুলের স্পষ্ট দাগ। নিজে হাতে নিজের গলা টিপে কেউ আত্মহত্যা করতে পারে না। আদতাই কোনো ক্লু রেখে যায়নি। একেবারে পারফেক্ট ক্রাইম বলতে যা বোঝায়। একটি সূত্র আদতাই পুরুষ ও বলিষ্ঠ, না হলে এমন বজ্র টিপুনি সম্ভবপর হতো না। আরও একটি ক্ষীণ সূত্র, মেয়েটি বোধহয় প্রতিবাদের কোনো চেষ্টাই করেনি। কিন্তু তা কেমন করে সম্ভব? হঠাৎ আক্রান্ত হলে মানুষ মাত্রই আত্মরক্ষার চেষ্টা করে, ফলে তার বেশবাস কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়বেই। এমন নিখুঁত নিদ্রার ভঙ্গিতে গলায় 5 আঙুলের দাগ নিয়ে কেউ মৃত্যুবরণ করে না। চুলটা অবিন্যস্ত নয়, কপালের টিপটা ধেবড়ে যায়নি, ব্লাউজের বোতামগুলোও অটুট লাগানো। তার মানে কি ধরে নিতে হবে যে আদতাই ওর মৃত্যুর পর ওকে সাজিয়েছে? চুলটা চিরুনি দিয়ে আঁচড়ে দিয়েছে, কপালে ধেবড়ে যাওয়া সিঁদুরের টিপটা মুছে দিয়ে নতুন করে টিপ পরিয়ে দিয়েছে? অসম্ভব। কোনো প্রফেশনাল খুনিরও তখন অমন মনোবল থাকে না। তাছাড়া তখন প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য। দ্বিতীয় একটা সম্ভাবনাও হতে পারে, আদতাই মেয়েটির অতি পরিচিত, হয়তো অতি আপনজন। আততাই যখন গ্রীবামূলে হাত দিয়েছিল তখন হয়তো মেয়েটি ছিল চুম্বন তিয়াসী। গোয়েন্দা গল্প যখন এই পর্যায়ে পৌঁছায়, পাঠক তখন তার আশেপাশের সব কিছু ভুলে যায়। পাঠিকা তো বটেই। অরুন্ধতীও একেবারে বোঁদ হয়ে গিয়েছিল। সামনের টেবিলে বসে ওর 2 সঙ্গী কী নিয়ে কথাবার্তা বলছে সেটা তার কানে যাচ্ছে, কিন্তু মাথায় ঢুকছে না। না, বাঙালি নয়। আমার ধারণা হয় পাঞ্জাবি নয় কাশ্মীরি। সাহেব নয়। না না, মাথার চুলগুলো লালচে, কিন্তু গায়ের রংটা তামাটে। সে তো এদেশের চড়া রোদে পুড়েও হয়ে যেতে পারে না? অরুন্ধতী গোয়েন্দা গল্পের বইটা নামিয়ে রেখে চায়ের কাপে আলতো একটা চুমুক দিয়ে বললে, কার কথা হচ্ছে? অঞ্জলিদি একটা মেকি ধমকের সুরে বলে, তোর এসব কথায় কান দেবার কী দরকার? সকাল থেকে তো ওই গোয়েন্দা গল্পে ডুবে আছিস, গাঁত গাঁত করে তাই গেল। অরুন্ধতী বোঝে ওদের রাগ করবার অধিকার আছে, অন্তত অভিমানের। 3টি মেয়ে যখন কোনো চায়ের দোকানে ঢুকে চা পানে সময় কাটায়, তখন তৃতীয় জন বইয়ে বুঁদ হয়ে থাকলে প্রথম 2 জনের ক্ষুব্ধ হবার অধিকার বর্তায়। তাই বইয়ের ফাঁকে আঙুলটা চালিয়ে দিয়ে বলে, তুমি জানো না মেজদি, আমি এখন কোন পর্যায়ে এসে পৌঁছেছি, মানে গল্পটার। কেন জানবো না? তাই তো বলছি, এইসব ছেঁদো কথায় তোর কি দরকার? অতসী বসেছিল অঞ্জলিদির পাশেই, অরুন্ধতীর বিপরীত দিকে, রাস্তার দিকে মুখ করে। অতসী ওদের মধ্যে সবচেয়ে ছোট, সবে চাকরিতে ঢুকেছে বিয়ে পাশ করে। সে বললে, আপনি যে এদিক ফিরে বসে আছেন অরুদি, তাই আপনি দেখতে পাচ্ছেন না। একজন ভদ্রলোক রাস্তার ওপাশে দাঁড়িয়ে সিগারেট কিনছে। বেশ তো, একটা লোক রাস্তার ওপাশে দাঁড়িয়ে সিগারেট কিনছে, তাতে তোর কি? তার জাত নির্ণয়ের জন্য তুই ক্ষেপে উঠেছিস কেন? তাই তো বলছি, আপনি এখন সেই কাঁচি সিগারেটের বিজ্ঞাপন কি হারাইতেছেন তা জানেন না। দারুণ হ্যান্ডসাম, কিছুটা ধর্মেন্দ্র আর কিছুটা শশী কাপুর। অরুন্ধতী এবার পিছনে ফিরে দেখতে যায়। খপ করে তার হাতখানা চেপে ধরে অঞ্জলিদি, বলে, এই ঘাড় ঘোরাস না, ভদ্রলোক এই দিকে তাকিয়ে আছে। তাতে কি হলো?
তুই এখন ওদিকে ঘাড় ঘোরালেই ও বুঝে যাবে যে আমরা ওর কথাই আলোচনা করছি। লেডি কিলের ডন জুয়ানি চেহারা তো, ওদের লাই দিতে নেই। কোথাও কিছু নেই, অতসী খিলখিলিয়ে হাসতে থাকে। অঞ্জলি দিয়ে ওকে ধমক দেয়, হ্যাঁ কি হচ্ছে, অসভ্যের মতো হাসছিস কেন? বলতে পারি, কিন্তু অরুদি রাগ করবে না তো? না করব না, বল কেন অমন পাগলির মতো হেসে উঠলি? অতসী গলা নিচু করে বলে, অরুদি, তুমি এক্ষুনি বলেছিলে কেন আমরা ওই ভদ্রলোকের জাত নির্ণয় এমন ব্যস্ত হয়ে উঠেছি, তাই না? জবাবটা শুনবে? বল কি জবাব? লোকটা দারুণ হ্যান্ডসাম শুনেই তোমার মুন্ডু ঘুরে যাচ্ছিল। এবার ওরা তিনজনেই একসঙ্গে হেসে ওঠে। তিন বান্ধবী নয়, অতসীর চেয়ে অঞ্জলিদি না হোক 20 বছরের বড়, আর অরুন্ধতী 2-এর মাঝামাঝি। তবে ওরা সহকর্মী, একই স্কুলের শিক্ষিকা। আইআইটি থেকে যে পিচমোড়া সড়কটা এসে মিশেছে দীঘা খড়গপুর রোডে, সেই সঙ্গমস্থলের কাছাকাছি একটা চায়ের দোকানে বসে কথা হচ্ছিল। ওরা তিনজনেই খড়গপুরের জগত্তারিণী গার্লস স্কুলের শিক্ষয়িত্রী। অঞ্জলি বিধবা, অঙ্কের টিচার, অরুন্ধতির চেয়ে বছর 5-এর বড়। স্কুল বাসটা গেছে পেট্রোল নিয়ে আসতে। এক বাস ভর্তি মেয়ে নিয়ে ওরা যাচ্ছে সপ্তাহান্তে দীঘা বেড়াতে। মেয়েরা গাড়িতেই আছে। সর্দারজি ড্রাইভার বলেছে পেট্রোল নিয়ে ফিরে আসতে তার মিনিট 10 সময় লাগবে। ওরা সেই অবকাশে ঢুকেছে পথের ধারের এই চায়ের দোকানে। মেয়েদের সঙ্গে আছেন অমিয়াদি, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। তার চায়ের নেশা নেই। এই অরু, এইবার ওদিকে ফিরে দেখতে পারিস, ভদ্রলোক অন্যদিকে ফিরে আছে। অরুন্ধতী খোঁপা থেকে একটা মাথার কাঁটা টেনে নিয়ে বইটার ভাঁজে গুঁজে দিল। 32 আর 33 পাতার মাঝখানে, সেই যেখানে মেয়েটা মেঝের ওপর চিত হয়ে পড়ে আছে, আর গোয়েন্দা টেলিফোনের মাউথপিসে বলছেন, হমিসাইড প্লিজ, ইয়েস পসিবলি আ মার্ডার কেস। তারপর সে ধীরে সুস্থে পিছন ফিরে তাকিয়ে দেখে। জগত্তারিণী গার্লস স্কুলের শিক্ষিকা অরুন্ধতী চক্রবর্তী কী দেখল সে কথা বলার আগে বলতে হয়, তুমি আমি হলে কি দেখতাম। 6 ফুটের কাছাকাছি লম্বা, অত্যন্ত ফর্সা রং, বয়স 35-এর মতো, পরনে গ্রে রঙের সাফরি স্যুট। সিগারেট কেনা শেষ হয়েছে তার, কারণ দোকান থেকে হাত চারেক দূরে দাঁড়িয়ে মৌজ করে সিগারেট টানছে। একটা পা তুলে দিয়েছে আকাশি রঙের একটা অ্যাম্বাসেডারের গাড়ির পাদানিতে। মনে হয় গাড়িটা তারই, তাতে কোনো যাত্রী নেই। মুখটা ঠিক দেখা যাচ্ছে না, 1 কোয়ার্টার প্রোফাইল। মুখের যেটুকু দেখা যাচ্ছে তাতে আন্দাজ হয় গোঁফদাড়ি কামানো। অতসী ঠিকই বলেছিল, দারুণ হ্যান্ডসাম, অথবা অঞ্জলিদি ডন জুয়ান। অঞ্জলিদি তার হাত বটুয়া খুলে একটা 2 টাকার নোট বার করে বাড়িয়ে ধরল। বললে, এই অতসী, যা ওই দোকান থেকে 3টে মিঠে খিলি পান কিনে নিয়ে আয় তো। আর সেই সুবাদে যদি ওই ডন জুয়ানের নামটা জেনে আসতে পারিস, তাহলে দীঘায় পৌঁছে তোকে ভরপেট রসগোল্লা খাওয়াবো। অতসী রাঙিয়ে উঠে বললে, না বাবা, আমার দ্বারা হবে না। ভদ্রলোক ঠিক তখনই এদিকে ফিরলেন। না, গোঁফটা তার কামানো নয়, সরু সুচলো গোঁফ। আশ্চর্য, ওদের দিকেই যেন এক দৃষ্টি তাকিয়ে আছেন। অঞ্জলি দিয়ে এবার অরুন্ধতীকে বললে, তুই পারিস? এই এই অরু, তুই যে একেবারে সম্মোহিত হয়ে গেলি রে। কি দেখছিস অমন করে? ভদ্রলোক কি ভাবছেন বলতো? এই, ওর হাতটা ধরে একটা ঝাঁকানি দেয়। অরুন্ধতী যেন সত্যি সম্মোহিত হয়েছিল এতক্ষণ। হাতে ঝাঁকানি খেয়ে সম্বিত ফিরে পেল। এপাশ ফিরে বসল। চোখ থেকে চশমাটা খুলে আঁচল দিয়ে চোখটা মুছতে গেল। তাতে ওর কপালের টিপটা গেল ধেবড়ে। ছি ছি ছি, কি করলি বলতো? অঞ্জলি রুমাল দিয়ে ওর কপালটা মুছে দিল। কিন্তু অরুন্ধতীর কোনো সাড়া নেই। নিঃসারে সে মুখটা বাড়িয়ে দিয়ে কি যেন ভাবছে। অতসী ততক্ষণে তার ভ্যানিটি ব্যাগ হাতড়ে বার করেছে একটা বিন্দি টিপ। অঞ্জলিদি বললে, তুই পারিস? এই অরু। কি?
শব্দটা প্রশ্নবোধক নয়, রিফ্লেক্স অ্যাকশন। ওই দোকান থেকে 3টে খেলি মিঠে পান আনতে পারিস? পান? কেন? এবারও না ভেবে চিন্তেই প্রশ্নটা করেছে। 2 টাকার নোটটা টেবিলেই পড়েছিল, এবার সেটা অরুন্ধতির দিকে বাড়িয়ে ধরে অঞ্জলিদি বললে, ওই দোকান থেকে যদি 3 খেলি পান কিনে আনতে পারিস আর সেই ছুতোয় যদি ওই ডনজুয়ানের সঙ্গে আলাপ করে আসতে পারিস, তাহলে তোকে দীঘায় পৌঁছে ভর পেট রসগোল্লা খাওয়াবো, যা। কিন্তু অঞ্জলিদির কোনো কথাই অরুন্ধতির কানে যায়নি। নিজের অন্তর্লীন চিন্তাতেই সে এতক্ষণ বিভোর ছিল, যেন একটা ঘোরের মধ্যে। কি করবে কি করবে না এটাই স্থির করে উঠতে পারছিল না। অঞ্জলিদির শেষ শব্দটাই শুধু শ্রুতিপথে প্রবেশ করে ওর মস্তিষ্কে একটা ধাক্কা দিল। হঠাৎ মুখ তুলে বলল, যাব? যেতেই তো বলছি, যা। ভেবেচিন্তে নয়, জড় পদার্থকে ঠেলে দিলে সেটা যেমন নিউটনের গতিসূত্র মেনে সমকপানে এগিয়ে যায়, সেইভাবেই হঠাৎ সে চলতে শুরু করল। ডানে তাকালো না, বাঁয়ে তাকালো না, চলল চওড়া রাস্তাটা পার হয়ে তার লক্ষ্যের দিকে। নিতান্ত সৌভাগ্য ওর, সেই সময় কোনো চক্রযান ছিল না পথে। চায়ের টেবিলে মূর্ছিত হয়ে পড়ে রইল গল্পের বইটা, আর তার পাশে ওর ভ্যানিটি ব্যাগ। এই ওরু, টাকাটা নিয়ে যা, পান কিনবি কি দিয়ে? অঞ্জলিদির কথাটা কানে গেল না, শুনতে পেল না। খালি হাতে রাস্তাটা পার হয়ে এগিয়ে গেল। না, পানের দোকানে নয়, মোটর গাড়িটার দিকে। দাঁড়ালো লোকটার পাঁজর ঘেঁষে। লোকটা ভুবন ভোলানো হাসি হেসে বললে, দীঘা সড়কের একান্তে হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। অরুন্ধতির অবস্থা তখন এমন নয় যে বুঝবে একটা পরিচিত পংক্তিরও একটা সজ্ঞান মিসকোট। সে পলকহীন চোখে তাকিয়েছিল লোকটাকে, হাতখানেক দূরত্বে দাঁড়িয়ে। লোকটা জানতে চায় এবার, আমার পরিচয় ওদের জানিয়েছ নাকি? অরুন্ধতী বিহ্বলভাবে প্রতিপ্রশ্ন করে, কাদের? বাহ, ওই যাদের সঙ্গে বসে চা খাচ্ছিলে এতক্ষণ। চা? কোথায়? লোকটা একটা লম্বা টান দিল সিগারেটে, এক মুখ ধোঁয়া ছেড়ে বললে, নেশা ভাঙ করো নাকি আজকাল? এতক্ষণ চা খাচ্ছিলে বসে ওই দোকানে? এতক্ষণে সব কথা মনে পড়ে যায়। একবার পিছন ফিরে তাকায়, দেখে অঞ্জলিদি আর অতসী অবাক বিস্ময়ে ওদের দিকেই তাকিয়ে বসে আছে। সব কথা মনে পড়ে যায় এবারে। হ্যাঁ, তাই তো, ওরা দাঁড়িয়ে আছে খড়গপুর দীঘা রোডের একান্তে। ওদেরকে জানিয়েছ আমি লোকটাকে? না তো। পান খাবে? পান? তুমি কি এখনো স্বাভাবিক হতে পারোনি অরু? হ্যাঁ, পান চায়ের পরে যা অনেকেই খায়, তুমিও তো খেতে সে আমলে। অরুন্ধতী এতক্ষণে স্বাভাবিক হয়েছে, বুঝেছে এটা স্বপ্ন, মায়া বা মতিভ্রম নয়, নিতান্ত বাস্তব একটা কাকতালীয় ঘটনা, কোইন্সিডেন্স। যথা কাষ্টং চ সমায়াতাং মহর্ণবে। মহাসমুদ্রে ভাসতে ভাসতে যেমন 2টি তৃণখণ্ড পরস্পরের সম্মুখীন হয়। হ্যাঁ, এতক্ষণে ওর মনে পড়ে গেছে কুণাল প্রথম সাক্ষাতে ওই কথাটা কেন বলেছিল। হঠাৎ দেখা। মনে পড়ে গেল, আমাদের গেছে যা দিন, তা কি একেবারেই গেছে? কিছুই কি নেই বাকি? অরুন্ধতী সেই ফর্মুলা বাঁধা প্রতিপ্রশ্নটা করল না, কারণ প্রশ্নের জবাবটা ওর জানা। ওই দেবদুর্লভ কান্তির অন্তরের কোনো নিভৃত প্রান্তে নেই এই শ্যামলা মেয়েটির কোনো স্মৃতি। সে আমলে জানত না, কিন্তু আজ জানে। ওর কাছে মেয়ে মন হচ্ছে ওর পকেটের সিগারেট। তারা সারি সারি প্রতীক্ষা করবে প্যাকেটে, যখন যেটা ইচ্ছে তুলে তাতে আগুন জ্বালবে, টানবে যতক্ষণ মন চায়, তারপর ফেলে দেবে মাটিতে, পা দিয়ে ঘষে ঘষে নিভিয়ে দেবে স্ট্যাম্পটার জ্বলুনি। কুণাল এতক্ষণে পানওয়ালাকে নির্দেশ দিচ্ছে, 3টে মিঠে খিলি, হ্যাঁ হ্যাঁ, জর্দা আলাদা দিও। গোপাল 1 নম্বর। এই গোপালই তো খাও এখনো।
শেষ প্রশ্নটা অরুন্ধতিকে। ম্লান হাসল এবার। কি দারুণ অভিনয়! যেন বলতে চায়, দেখো, আজও মনে করে রেখেছি তুমি সে আমলে কোন ব্র্যান্ডের জর্দা দেওয়া পান খেতে। যেন সেই দলিত মথিত স্টাম্পটার কথা আজও সে ভুলতে পারেনি। যেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। দীঘা যাচ্ছ মনে হচ্ছে তিনজনে? ওরা বুঝি তোমার স্কুলেরই শিক্ষয়িত্রী, 3 দিদিমণি? হ্যাঁ, দীঘায় যাচ্ছি, তবে 3 জনে নয়, এক বাস ছাত্রীকে নিয়ে। এক বাস? ওরে বাস! কই, তারা কোথায়? তারা তোমার মেয়ের বয়সী, কুণাল। দ্য সেম ওল্ড জেলাস লেডি। তোমরা কোথায় উঠবে দীঘাতে? অরুন্ধতী পুনরুক্তি করল শুধু, তারা তোমার মেয়ের বয়সী, কুণাল। এবার ও বোধহয় আহত হলো, বলল, এতদিন পরে দেখা, কিন্তু তুমি একটাও সোজা কথা বলতে পারছো না। অবশ্য আমার বিরুদ্ধে তোমার অভিযোগও পর্বত প্রমাণ, কিন্তু ঘটনাচক্রে যখন দেখা হয়েই গেল তখন বলি, তোমার সঙ্গে আমার কয়েকটা কথা ছিল, জরুরি কথা। তোমার শুনবার সময় হবে কি? সেই পুরনো কথাগুলো তো? না, নতুন কিছু কথা। তাতে শুধু আমার নয়, তোমার স্বার্থও জড়িত। বেশ, বলো। সে কথা বলার পরিবেশ এটা নয়। তাই আমি তোমার কাছে জানতে চাইছি, দীঘায় কোথায় উঠবে? অরুন্ধতী সরাসরি জবাব দিল না। সে চায় না কথাটা জানাজানি হয়ে যাক, তার জীবনের চরম লজ্জার কথাটা। ওই লোকটা কিভাবে তাকে প্রবঞ্চিত করেছিল, কিভাবে সুখটান দেবার পরে স্টাম্পটাকে পায়ের তলায় পিষে ফেলেছিল। তাই প্রতি প্রশ্ন করে, তুমিও কি দীঘা যাচ্ছ? না, আমি যাচ্ছি আইআইটি, একটা সেমিনারে। কাল সকালে আমার একটা টেকনিক্যাল পেপার পড়ার কথা। ও, কই বললে না তো দীঘায় তোমরা কোথায় উঠবে? কি হবে জেনে? ঠিক আছে, আমি ঠিক খুঁজে নেব। শোনো, আজ আমি সন্ধ্যার মধ্যেই দীঘা পৌঁছব। সন্ধ্যাটা ফ্রি রেখো, আমি খুঁজে নেব ঠিক। এক বাস ভর্তি মেয়ে। না, তুমি আমার খোঁজ করবে না। আমি চাই না তোমার আমার সম্পর্কটা জানাজানি হয়ে যাক, প্লিজ। কেন অরু? অবৈধ সম্পর্ক তো কিছু নয়। তুমি এখনও আমার বিবাহিতা স্ত্রী। থামো, থামো। যা বলছি শোনো। তুমি আমাদের হলিডে হোমে এসো না। কখন তোমার সময় হবে বলো, কোথায় আমাকে অপেক্ষা করতে হবে বলো, আমি যাব। কিন্তু প্লিজ কুণাল, আমাদের হলিডে হোমে তুমি আসবে না, আর কেউ যেন টের না পায়। অল রাইট, তুমি যদি তাই চাও তো তাই হবে। আজ সন্ধ্যা 7:10 বে ক্যাফের দোতলায়। বে ক্যাফে চেনো তো? চিনি, কিন্তু আমার সঙ্গে অন্য কেউ থাকলে তুমি আমার সঙ্গে কথা বলবে না। আমি নেমে আসব, তারপর কোনো নির্জন জায়গায় বসে শুনব কি তোমার নতুন কথা। ধন্যবাদ, কিন্তু তোমার কোনো কৌতূহল হচ্ছে না জানতে? না, কারণ আমি জানি নতুন কথা বলার হিম্মত তোমার নেই। বলবে সেই পুরনো কথাটাই। হয়তো অ্যালুমিনির অঙ্কটায় কিছু হেরফেরই তোমার নতুন কথা। এই তো? অ্যালুমিনি? ইংরেজিটা ভুল বললাম নাকি? ডিভোর্স চাইলে স্ত্রীকে যে খেসারত দিতে হয় তাকে অ্যালুমিনি তো বলে। ওই তোমাদের বাসটা মনে হয় এসে গেল। এই নাও ধরো, একটা তোমার, বাকি দুটো ওই ওদের, যাদের কাছে প্রাপ্য জামাই হাদরটা আমাকে নিতে দিলে না। অরুন্ধতী হাত বাড়িয়ে পান 3টে নেয়। কৌতূহল দমন করতে পারে না, বলে, কিন্তু তুমি কি করে জানলে ওরা পান কিনতেই আমাকে পাঠিয়েছেন? কুণাল বলল, না, মেয়েরা কখন কি খেতে চায় তা বুঝবার জন্য ভগবান ওকে একটা ষষ্ঠ ইন্দ্রিয় বরাদ্দ করেছেন। বরং বলল, ওরা তোমাকে ডাকছেন অরু। বাসটা এসে দাঁড়িয়েছে, অরুন্ধতী এবার সেদিকে এগিয়ে যায়। ততক্ষণে অঞ্জলি আর অতস্যও এসে গেছে বাসটার কাছে। অরুন্ধতীর হাত বটুয়া আর গল্পের বইখানা তুলে আনতে ভোলেনি। অঞ্জলিদি অবাক হয়ে বলে, তুই যে কামাল করলি অরু, অজানা অচেনা একটা উটকো মানুষকে একেবারে ভিনি ভিডি ভিসি। হ্যাঁ, পান কিনে আনলি? তার পয়সা পেলি কোথায়? দাম দিল কে? অরুন্ধতী এতক্ষণে স্বাভাবিক হয়েছে, বললে, কেন, তোমাদের ডন জুয়ান? এই
কি বলে কথা শুরু করলি? কিন্তু জবাব দেওয়ার সুযোগ হলো না ওর। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অমেয়াদি ততক্ষণে তাগাদা দিতে শুরু করেছেন। গেট আপ, খোশ গল্প বাসে উঠে হবে। তড়িঘড়ি সবাই উঠে পড়ে বাসে। অরু, এই অরু, তোর কি হয়েছে বলতো? আঁচলে টান পড়ায় স্মৃতিচারণে ক্ষান্ত দেয়। এতক্ষণ সে তার ফেলে আসা জীবনের ২৭টা বছরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। বেনি দোলানো কিশোরী বয়স থেকে যৌবরাজ্যে পদার্পণ, আর তারপরের সেই অমৃত গরল মেশানো দিনগুলো। কালবৈশাখীর ঝড়ে মুহূর্তে সব কিছু ওলটপালট হয়ে গিয়েছিল তার জীবনে। যে দুর্ঘটনার মূলে ওই আগুন বরণ ছেলেটা, তারপর ভাসতে ভাসতে এসে ঠেকেছে ওই খড়গপুরের জগত্তারিণী গার্লস স্কুলের চৌহদ্দিতে। আঁচলে টান পড়ায় সেসব স্মৃতিচারণ থেকে ফিরে আসে বাস্তবে। মনে পড়ে যায় সে বসে আছে দীঘাগামী মিনিবাসের গর্ভে। তার আশেপাশে সমুখে পিছনে প্রজাপতির মতো এক ঝাঁক কিশোরী আর বালিকা, অমৃত গরলের স্বাদ যাদের যা অজানা। আর ঠিক তার পাশের সিটেই বসে আছেন অঞ্জলিদি। তিনিই ওকে ডাকছেন। অরুন্ধতী সামলে নিয়ে বলে, হয়নি তো কিছু, কি আবার হবে? তবে তখন থেকে গালে হাত দিয়ে কি এত ভাবছিস? গল্পের বইটাও তো খুলিসনি। অরুন্ধতী তাড়াতাড়ি গোয়েন্দা গল্পের বইটার সেই নির্দিষ্ট পাতাটা খোলে, সেই যেখানে চুম্বন তৃষিতাকে গলা টিপে। তাতে বাধা দিয়ে অঞ্জলিদি বলেন, এই, তখন তো সুযোগ হয়নি, এখন বল দেখিনি, কি বলে কথা শুরু করেছিলি? প্রশ্নের মর্মার্থ বুঝতে কোনো অসুবিধে হয়নি। তবু যেন বোঝেনি এমন ভান করে বলে, কখন? নেকা, সেই যখন থেকে গুম মেরে বসে আছিস, ডন জুয়ানের পাঁজর ঘেঁষে পান কেনার পর থেকে। অরুন্ধতী বুদ্ধি খাটায়, বুঝতে পারে তার ভাবান্তরটাকে ওরা অন্য চোখে দেখছে। ওই লোকটা যে তার সুপরিচিত, তার দিনের ধ্যান, রাতের স্বপ্ন আর সর্বনাশের মূর্ত প্রতীক, এই তথ্যটা যেন জানাজানি না হয়ে যায়। তার গোপন কথা এরা কেউ জানে না। স্কুলে ম্যারিটাল স্ট্যাটাস জানাতে হয়েছিল চাকরি নেবার সময়। হ্যাঁ, সে বিবাহিতা, ব্যাস ওইটুকুই। তার বেশি সে আর কিছুই কাউকে জানায়নি। তাই তাড়াতাড়ি বলে, আমি আমি ভদ্রলোকের কাছে গিয়ে সরাসরি বললুম, কিছু মনে করবেন না, ওই সামনের দোকানে আমার 2 বান্ধবী আছেন, ওরা বাজি ধরেছেন আপনার সঙ্গে 2-4টে কথা বলে গেলে ওরা আমাকে দীঘা গিয়ে রসগোল্লা খাওয়াবেন। আপনি কি দয়া করে 2-4টে কথা বলবেন? ও মা, পারলি? তুই পারলি এমন করে বলতে? হ্যাঁ, কেন পারবো না? এ তো নিছক সত্যি কথা। এই কথা বলায় বাহাদুরিটা কোথায়? অঞ্জলিদের ওপাশ থেকে অতসীও গলা বাড়ায়। তারও দুরন্ত কৌতূহল ছিল, কিন্তু ওই সঙ্গে আরও 2-4টে উঁচু ক্লাসের ছাত্রী উৎকর্ণ হয়েছে বুঝতে পেরে ওরা নিজেদের সামলে নিলেন। বাসটা আপন মনে ছুটে চলেছে দক্ষিণমুখ পিচমোড়া সড়ক ধরে। অরুন্ধতী নিজের অন্তর্লীন চিন্তাতে আবার নিমগ্ন হয়ে যায়। অঞ্জলিদিও। অরুর ওই কৈফিয়তের সূত্র ধরে তিনিও মনে মনে ফিরে গেলেন তার তারুণ্যের দিনগুলিতে। প্রায় একই রকম ঘটনা একটা ঘটেছিল বটে এই প্রায় প্রৌঢ়ার জীবনে। আজ না হয় অঞ্জলিদি জগত্তারিণী স্কুলের একজন রাশভারী স্কুল মিস্ট্রেস, তাই বলি কি তার জীবনেও সেই অবাক দিনগুলো আসেনি? সেই যখন কথা বলতে গেলে গলায় গান গুনগুন করে উঠত, পথে চলতে গেলে মনে হতো ডানায় ভর দিয়ে আকাশ পাড়ি দিচ্ছি। 40 ছুঁই ছুঁই এই বিগত ভর্তা অঙ্কের দিদিমণিকে দেখলে সেই সব দিনের কথা কল্পনা করাও শক্ত। স্বীকার্য, আহামরি সুন্দরী কোনো কালেই ছিল না অঞ্জলি দত্ত। সাধারণ বাঙালির মেয়ের তুলনায় রীতিমতো দীর্ঘাঙ্গী, 5 ফুট 4। গর্ব করার মতো ছিল ঘন কালো কেশ। কেশ তৈলের বিজ্ঞাপনের মডেল হতে পারত সে, কিন্তু তেমন কোনো প্রস্তাব আসেনি ওর জীবনে। তবু প্রাকৃতিক নিয়মে যথারীতি তার অঙ্গে অঙ্গে এসেছিল অনঙ্গের অতলান্ত উচ্ছ্বাস। যুগ্ম উরসে গড়ে উঠেছিল মদনের জয়স্তম্ভ আর আলুলায়িত কুন্তলে মিনকিতনের জয়োধ্বজা।
কিন্তু হলে কি হবে, গায়ের রংটা যে রীতিমতো কালো। বাপ মায়ের নির্দেশে বাড়ি বাড়ি পা মুড়ে বসতে হয়েছে নির্বাচকদের সম্মুখে। তারা মিষ্টান্ন ধ্বংস করে যাবার সময় যথারীতি বলে যেতেন, পরে চিঠি লিখে জানাবো। অনেকে সৌজন্যের নোলচের আড়ালে জানাতেন, কোষ্ঠীতে মিলল না। আবার কেউ কেউ ঠোঁট কাটার মতো স্পষ্টই জানিয়ে দিতেন, আপনি বলেছিলেন আপনার কন্যাটি উজ্জ্বল শ্যামবর্ণা, কিন্তু। এইভাবেই কেটে গেছে ওর যৌবনকালের সে উপেক্ষিত দিনগুলো, এই নাড়ামুড়া ভরা মাঠের মতো। জানালা দিয়ে দেখা যাচ্ছে মেদিনীপুর জেলার চষা ক্ষেত, ধান কাটা সারা, ধুধু মাঠে জনমানব নেই। বাতাসে কেঁপে কেঁপে উঠছে গরম হাওয়া, দূর আকাশের নিঃসীমায় ভাসছে দু একটা একান্তচারী চিল। ওই ঊষর দিগন্তের দিকে তাকিয়ে থাকতে থাকতে অঞ্জলি দত্তের মনে পড়ে গেল তার যৌবন মরুভর এক নিদাঘ অপরাহ্নের মরুদ্যানের কথা। অরুন্ধতির এই বাজি ধরার কাহিনী সূত্র ধরেই নির্মেঘ আকাশে ফুটে উঠল সেই নাম না জানা ছেলেটার মুখ। এখন বেঁচে থাকলে সে প্রৌঢ়, কিন্তু তখন সেও ছিল তারুণ্যে ভরপুর। দীর্ঘ বলিষ্ঠ দেহ, চোখে মোটা ফ্রেমের চশমা, আর চোখ দুটো দুষ্টুমিতে ভরা, নিতান্ত অসভ্য, অভদ্র। অঞ্জলি দত্তের বয়স তখন 20-21। স্কুল ফাইনাল পর্যায় থেকেই মেয়ে দেখার ব্যাপারটা চলছে। ও এমনিতে ছাত্রী ছিল ভালো, তার উপর বুঝে নিয়েছিল শ্যামলা রঙের না হয় ঘোর কালো রঙই হলো। মেয়েদের পক্ষে সবচেয়ে প্রথমে দরকার স্বাবলম্বী হয়ে ওঠা, আর তার একমাত্র পথ পড়াশোনাটা চালিয়ে যাওয়া। অঞ্জলি হায়ার সেকেন্ডারি পাশ করে ভর্তি হয়েছিল যাদবপুরে, অঙ্কে অনার্স। সহপাঠীদের কারো কারোর সঙ্গে আলাপ হলেও তেমন ঘনিষ্ঠতা হয়নি। সেই বিশেষ দিনটি ছিল আসন্ন ফাল্গুনের। কলেজ ক্যাম্পাসের রাধাচূড়া আর গুলমোহরের পাতার অন্তরালে অগুন্তি কুড়ি মঞ্জুরিত হয়ে ওঠার প্রহর গুনছে। কোনো গাছের ফাঁকে একটা বেয়াক্কেলে কোকিলের যেন আর তর সইছে না। এখন থেকেই কুহু কুহু ডাক জুড়ে দিয়েছে। শিউলি ফুলের গন্ধ এখনও লেগে আছে বাতাসে। আকাশে কিউমিউলাস মেঘের পুঞ্জ পুঞ্জ সম্ভার নিঃশেষিত হয়নি। অঞ্জলি 2 নম্বর গেট দিয়ে একাই বেরিয়ে এলো বাসস্টপে। দুপুর গড়িয়ে বিকেল নামেনি। পথ ঘাট ফাঁকা ফাঁকা। তার কাঁধে শান্তিনিকেতনে ব্যাগে বই খাতা, হাতে বেঁটে ছাতা। কিছু দূরে আরও 2-1টা মেয়ে দাঁড়িয়ে আছে বাসের প্রতীক্ষায়। ছাতিম গাছতলায় এক ভাগ্যবতী, রংটা ফর্সা, তার বন্ধুর সঙ্গে ফিসফিস করছে। রাস্তার উল্টো দিকের বাসস্ট্যান্ডে 3-4টে ছেলে। অনেকেরই মুখ চেনা, কিন্তু নাম জানে না। বোধ করি তারাও আছে বাসের প্রতীক্ষায়। উল্টো মুখো বাস ধরবে তারা। হঠাৎ নজর হলো সেই ছেলেগুলোর মধ্যে কি নিয়ে হাত কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। আপোষে মারামারির ভঙ্গি। ব্যাপার কিছুই নয়, একজনের পকেট থেকে উদ্ধার করা গেছে 1 প্যাকেট সিগারেট। তাতে সিগারেট আছে যতগুলি, তার চেয়ে দাবিদার বেশি। হঠাৎ নজর হলো একজন তর্জনী সংকেতে রাস্তার বিপরীত প্রান্তের বাসস্ট্যান্ডের দিকে কি যেন দেখাচ্ছে। অঞ্জলি কি দেখাচ্ছে নাকি? অঞ্জলি দৃষ্টিটা সরিয়ে নেয়। রাস্তার মাঝখানে এগিয়ে এসে তাকিয়ে দেখল বাস দেখা যাচ্ছে কিনা। না, লরির পরে লরি, তারপর একটা অ্যাম্বাসাডর, উজান ভাঁটি, কোনো দিকেই বাস আসছে না। দৃষ্টিটা ফিরিয়ে আনতে এবার নজর হলো ফুটপাত থেকে একটা ছেলে দলছুট হয়ে এপারে এগিয়ে আসছে। ডানে বাঁয়ে তাকাচ্ছে না, স্থির লক্ষ্যে। ঠিক তখন অরু যেমন রাস্তাটা পার হয়ে স্থির লক্ষ্যে এগিয়ে গিয়েছিল ডনজুয়ানের দিকে। এ কি, ছেলেটা যে সরাসরি ওর দিকে এগিয়ে আসছে। না, একে আগে কখনো দেখেনি। ওদের ক্লাসে তো নয়ই, যাদবপুর ক্যাম্পাসেও নয়। দীর্ঘ বলিষ্ঠ দেহ, মাথার চুলগুলি অবিন্যস্ত, চোখে মোটা ফ্রেমের চশমা। একেবারে ওর মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করল, মাফ করবেন, আপনার নাম কি মিস অঞ্জলি দত্ত? যে আমলের কথা তখনও কলেজের ছেলেমেয়েরা পরস্পরকে তুই সম্বোধন করত না। হ্যাঁ, কিন্তু আপনাকে তো।
না, আপনি আমাকে চেনেন না, আমি যাদবপুরে পড়ি না, কিন্তু ওদের নিশ্চয়ই চেনেন, ওরা তো আপনার সঙ্গেই পড়ে, ওরাই চিনিয়ে দিল। অঞ্জলি বিরক্ত হলো। ছেলেটার পরনে দামি কর্ডের প্যান্ট, ঊর্ধ্বাঙ্গে স্পোর্টিং শার্ট, হাতে ডিজিটাল ঘড়ি, যা সে আমলে সদ্য আমদানি। বড় লোকের আদুরে গোপাল নির্ঘাত। আরও লক্ষ্য হলো রাস্তার ওপাশের ছেলেগুলো সিনেমার ভাষায় ফ্রিজ হয়ে গেছে, চোখ দিয়ে গিলছে ওদের দুজনকে। অঞ্জলি বললে, তা তো বুঝলাম, কিন্তু হঠাৎ এভাবে রাস্তার মধ্যে আমাকে আক্রমণ করার মানে? হয়তো একটু চড়া গলায় বলেছে। ওপাশের মেয়ে দুটো এবার ওদের দিকে ফেরে, উৎকর্ণ হয়ে ওঠে। না না, এসব কি বলছেন? আক্রমণ কেন? আমি আপনার কাছে একটা ভিক্ষা নিয়ে এসেছি, প্রত্যাখ্যান করলে ফিরে যাব, বুঝবো আমার বরাতটা খারাপ। অঞ্জলি কোনো কৌতূহল দেখায় না, নীরবে অপেক্ষা করাই যুক্তিযুক্ত মনে করে। না আবাহন না বিসর্জন, দেখাই যাক না ঘটনাটা কোন দিকে গড়ায়। অভয়দান তো প্রস্তাবটা পেশ করি। অঞ্জলি ঝাঁঝিয়ে ওঠে। ভনিতা ছেড়ে কি বলতে এসেছেন বলে ফেলুন তো। একটু বোধহয় নার্ভাস হয়ে পড়ল এই কথায়। ওর বাঁ হাতে ছিল সিগারেটটা, ডান হাত পিছনে লুকোনো। সিগারেটটা ঠোঁটে চেপে বাঁ পকেট থেকে এবার বার করলো একটা সিল্কের রুমাল। সেন্ট দেওয়া আছে নিশ্চয়ই। একটা দামি ফরেন মেড সেন্টের সুবাস ভেসে এলো দমকা বাতাসে। কপালের ঘামটা মুছে এবার বললে, ওরা আমার সঙ্গে একটা বাজি ধরেছে, এই ফুলের গুচ্ছটা। ডান হাতটা এবার সে সামনের দিকে নিয়ে আসে। কৃষ্ণচূড়ার একটা মঞ্জুরি। মানে এটা আপনার খোঁপায় গুঁজে দিতে পারলে ওরা 5 টাকা রসগোল্লা খাওয়াবে। অঞ্জলি বজরা হতো। কি দুঃসাহস ছেলেটার! অচেনা অজানা একটা মেয়ে তাকে মাঝ রাস্তায় পাকড়াও করে প্রথম প্রস্তাবেই বলছে মাথার খোঁপায় ফুল গুঁজে দিতে চায়। ওর মুখে কথা ফোটে না। আপনি কি দয়া করে অনুমতি দেবেন? কালো কেশে রাঙা কুসুম। হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল? জলে ডোবা মানুষ নাকি দমবন্ধ হবার পর পূর্ব মুহূর্তে তার বিগত জীবনের ইতিহাসটা একদণ্ডে দেখতে পায়। শোনা কথা, অঞ্জলি জানে না সত্য মিথ্যা, কিন্তু ওই অতি পরিচিত গানের কলির একটা অসমাপ্ত চরণ ও চোখের সামনে হঠাৎ মেলে ধরল ওর বিড়ম্বিত কুমারী জীবনের দীর্ঘ ইতিহাস। কারণ ছিল, যে আমলের কথা তখন তারাশঙ্করের কবি বাজারের হিট ছবি। ওই গানের কলিটা সবার মুখে মুখে ফিরত। ছেলেটি হয়তো কুন্তল গর্বিণীকে কমপ্লিমেন্টসই দিতে চেয়েছিল, কিন্তু বারে বারে প্রত্যাখ্যাতার স্মরণে উদয় হলো তার পূর্ববর্তী পংক্তিটি, কালো যদি মন্দ। অঞ্জলি কালো, বাঙালি মধ্যবিত্ত ঘরের অনুরা কালো মেয়ে, তাই ওই ছেলেটা অযাচিতভাবে তাকে নিয়ে কৌতুক করতে এসেছে। ফুলটা বাড়িয়ে ধরার আগেই অঞ্জলি গর্জন করে ওঠে, থামুন। কি হলো? 5 টাকার রসগোল্লার লোভ কি এমনিই বেশি যে অপরিচিতা একটা কালো মেয়েকে মাঝসড়কে অপমান করতে আপনার বাঁধে না? অপমান? এ আপনি কি বলছেন? তাছাড়া কি, শুনুন। হাতবটুয়া হাতরে ইতিমধ্যেই বার করে ফেলেছে একটা 5 টাকার নোট। সেটা বাড়িয়ে ধরে বললে, আমি আপনাকে 5টা টাকা দিচ্ছি, যান রসগোল্লা কিনে খান। এবার বজ্রাহত হবার পালা ওর তরফের। বললে, ছি ছি, আমি কিন্তু আপনাকে স্পর্শ করতে চাইনি। বাজি তো বাজি, 5 টাকা কি 50 টাকা সেটা বড় কথা নয়, মানে এতে তো আপনার কোনো ক্ষতি হতো না। হতো, সে আপনি বুঝবেন না। আরশোলা শুঁয়োপোকা আর আপনার মতো অপরিচিত পুরুষের আঙুলের ছোঁয়ায় আমার কেমন গা বমি বমি করে। সরুন তো, আমার বাস এসে গেছে। সত্যি বাসটা এসে দাঁড়িয়েছে ততক্ষণে। অঞ্জলি প্রায় লাফ দিয়ে উঠে পড়েছিল বাসের পাদানিতে। অপরিচিত প্রত্যাখ্যাত ছেলেটি কৃষ্ণচূড়ার মঞ্জুরি হাতে বজ্রাহতের মতোই দাঁড়িয়ে রইল। দুটি ঘটনার একটাই সাদৃশ্য, অপরিচয় দূরত্বকে অস্বীকার করা যৌবনের কিছু লালিমা। 20-30 বছরের আগুপিছু দুটি ঘটনার ওইটুকুই যোগসূত্র।
সেবার ছিল কৃষ্ণচূড়ার উপেক্ষিত লালে লাল রক্তিমাভা, এবার গোপাল জর্দা দেওয়া লাল টুকটুকে দুটি ঠোঁট। না, আরও একটি সাদৃশ্য আছে। সেবার সেই প্রথম সাক্ষাৎই হয়েছিল শেষ সাক্ষাৎ। ওই দুঃসাহসী ছেলেটার কোনো খোঁজই আর পায়নি অঞ্জলি। এবার যেমন অঞ্জলি দি তার ধারণা অনুযায়ী ভাবে ওই অজানা ছেলেটার সঙ্গে অরুন্ধতির আর কখনো সাক্ষাৎ হবে না। কিন্তু এই খণ্ড মুহূর্তটাকে অরুন্ধতিকেও তেমনই করে নাড়া দিয়ে গেল। মনকে চোখ ঠেরে লাভ নেই। প্রৌঢ়া অঞ্জলি দত্ত, জগত্তারিণী গার্লস স্কুলের অঙ্কের দিদিমণি অন্তত নিজের কাছে স্বীকার করে সেই নিদারুণ লজ্জাকর কথাটা। ছেলেটা ওর স্বপ্নের মধ্যে ঘুরে ফিরে আসত বারে বারে, বাড়িয়ে দিত একটা কৃষ্ণচূড়ার গুচ্ছ, আর অনুরা উপেক্ষিতা অঞ্জলি স্বপ্নের মধ্যে কিছুতেই হাত বাড়িয়ে গ্রহণ করতে পারত না ওই ফুলের গুচ্ছটা। পরে ওর মনে হয়েছিল হয়তো রাগ করাটা ঠিক হয়নি, হয়তো শুধু কৌতুকের বশে একটা কালো মেয়েকে নিয়ে খেলা করতেই সে এগিয়ে আসেনি। সপ্তপদ একসঙ্গে যেতে হয়তো ছেলেটা রাজি হতো না, কিন্তু প্রথম যৌবনে একসাথে 3-4-5 পা যাওয়ারও তো একটা মূল্য আছে। কালো কেশে রাঙা কুসুম শুনে এতদূর খেপে গিয়েছিল যে বাসে উঠে জানালা গলিয়ে 5 টাকার নোটটা ছুঁড়ে মেরেছিল ওই ছেলেটার মুখ লক্ষ্য করে। চলন্ত বাস থেকে দেখতে পায়নি সেটা সে আদৌ কুড়িয়ে নিয়েছিল কিনা। নিয়েছিল সেটা সে পরে জানতে পারে, অনেক পরে। ঘটনার পরে ধীর স্থির মস্তিষ্কে ভাবতে বসে ওর মনে হয়েছিল ছেলেটা কোনো দিক থেকেই ওকে অপমান করেনি, করতে আসেনি। ছেলেটা বেপরোয়া, বাজি লড়ে একটা বাহাদুরি দেখাবার ইচ্ছা হয়তো প্রবল ছিল। কিন্তু অঞ্জলির ব্যক্তিত্বের মুখোমুখি হয়ে ছেলেটা খানিকটা নার্ভাস হয়ে পড়ে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও ঘটনার রেশ ওর মন থেকে মুছে যায়নি, বরং স্বপ্নের মধ্যে বারে বারে ছেলেটাকে দেখে কেমন যেন একটা অবসেশনে পেয়ে বসেছিল অঞ্জলিকে। হয়তো বাজি ধরা একটা ছুতো, হয়তো ছেলেটা এগিয়ে এসেছিল ওর সঙ্গে আলাপ করবে বলেই, যৌবনের স্বাভাবিক প্রেরণায়। হয়তো অঞ্জলি কৃষ্ণবর্ণের গাত্র চর্মের তলায় যে মনটা, যে নারী সত্তা, তাকেও দেখতে পেয়েছিল প্রেমের রঞ্জন রশ্মি দিয়ে। শেষমেশ একদিন কলেজ করিডোরে পাকড়াও করেছিল ওর এক সহপাঠীকে, রীতিমতো দুঃসাহসিকার মতো। ছেলেটার নাম জানত না, কী কম্বিনেশন তাও নয়, কিন্তু লজিকের পাস ক্লাসে ওকে প্রায়ই দেখেছে, চিনতে পেরেছে। এও ছিল রাস্তার ওপারে সেই অবাক অপরাহ্নে। এ নিশ্চয়ই চেনে সেই দুঃসাহসী যুবকটিকে, যাকে অঞ্জলি যাদবপুর ক্যাম্পাসে এই 1 মাসের মধ্যে একবারও দেখেনি। শুনছেন? ছেলেটা রীতিমতো চমকে উঠেছে। এদিক ওদিক দেখে নিয়ে বললে, আমাকে বলছেন? অঞ্জলি এগিয়ে এসেছিল কয়েক পা, বললে, আপনারও লজিক আছে না? হ্যাঁ, কেন বলুন তো? গত মঙ্গলবার আমি ক্লাসে আসিনি, আপনি কি নোট নিয়েছিলেন? যে আমলের কথা, তখন ছাত্রীরাই ক্লাসে সংখ্যা লঘিষ্ঠ। কোনো ছাত্রী এগিয়ে এসে এমন ধারা প্রশ্ন করলে, তা সে হোক না কালো মেয়ে, ছেলেরা বর্তে যেত। কোনো মেয়ের হাত থেকে বই পড়ে গেলে 3টে ছেলে মাথা ঠোকাঠুকি হয়ে যেত, সবার আগে কুড়িয়ে নেবার উৎসাহে। আর ওই ছেলেটা অম্লান বদনে বললে, আম্মু আসেনি, নোট নিইনি তো। ও আচ্ছা, মাসখানেক আগের একটা ঘটনা আপনার মনে আছে? ছেলেটা স্পষ্টতই সিঁটিয়ে যায়। মনে মনে বোধ করি বলে, যেখানে বাঘের ভয়, কিন্তু আমতা আমতা করে বলে, কোন ঘটনা? ওই যে বাস স্ট্যান্ডে আপনি বাজি ধরেছিলেন, মানে আপনারা বাজি ধরেছিলেন। আমি ছিলাম না তো সেই দলে। কি ভেবেছে বোকা ছেলেটা, অঞ্জলি ওদের নামে কমপ্লেন করবে? হেসে বলে, বাজে ভয় পাচ্ছেন কেন? আপনি ছিলেন, আমি চিনতে পেরেছি আপনাকে। না না, আপনার ভুল হচ্ছে, আমি কিছু জানি না। দুরন্ত ভয়ে হনহনিয়ে পালিয়ে গিয়েছিল ছেলেটা। এরপর আর নিরুদ্দিষ্টের সন্ধানের কোনো চেষ্টাই করেনি।
হয়তো ভুলেই যেতে পারেনি কয়েক মাস পর পর স্বপ্নের মধ্যে সেই অপরিচিতে দুঃসাহসিক আবির্ভাবে। তারপরে একদিন তার পরিচয় পেয়েছিল অঞ্জলি, প্রায় 5 বছর পরে। MA পাশ করার পর বেড়ালের ভাগ্যে একদিন সত্যি শিকে ছিঁড়ল। সম্বন্ধ করেই বিয়ের ব্যবস্থা করেছিলেন অঞ্জলির বাবা। পাত্রটি সদাগরি অফিসের কেরানি। বিনা পণে বিবাহ করতে স্বীকৃত হয়েছিলেন এই জন্য যে তিনি নিজেও পড়েছিলেন বিপদে। বয়স ছিল না বিয়ের, অথচ প্রথমা পত্নী একটি সদ্যজাত শিশুকে রেখে লোকান্তরিতা হয়েছিলেন। হোক দোষবরে, তবু বিয়েতে কয়েকজন সহপাঠিনীকে নিমন্ত্রণ করেছিল অঞ্জলি। তাদের মধ্যে একটি মেয়ে অপর্ণা সাহা নিমন্ত্রণ রাখতে এসেছিল। একটা মস্ত ফুলের বোকে ওর হাতে ধরিয়ে দিয়েছি, বলেছিল এটা নিউ মার্কেট থেকে কিনে এনে দিয়েছে আমার ফুলদা শীতাংশু সাহা, চিনিস? অঞ্জলি বলেছিল, না, দেখেছি কোনোদিন তোদের বাড়িতে। দেখেছিস, তবে আমাদের বাড়িতে নয়, কলেজের গেটে। ফুলদা একটা বাজি ধরে তোর খোঁপায় একটা ফুল গুঁজে দিতে চেয়েছিল, মনে আছে? তুই কেমন করে জানলি? ফুলদাই বলেছিল ঘটনাটা সবিস্তারে। তোকে এই 5 টাকার নোটটাও ফেরত দিয়েছে। আশ্চর্য, তাহলে এতদিন বলিসনি কেন আমাকে? বাস রে, অত সাহস নেই আমার। শেষকালে ফুলদার অপরাধে তুই যদি আমার সঙ্গেই কথা বলা বন্ধ করে দিতিস। অঞ্জলির সেটা ফুলশয্যার রাত্রি। ফুলের তোড়ার মাঝখানে ছিল একটা লালে লাল কৃষ্ণচূড়া। অপর্ণা এবার ওর কানে কানে বলেছিল, শোন, ফুলদা কিন্তু তোকে অপমান করতে চায়নি আদেও। অঞ্জলি দাঁতে দাঁত চেপে বলেছিল, জানি। তাহলে ফিরে গিয়ে তাকে বলবো তুই ওকে ক্ষমা করেছিলি? না। না? তবে কি বলবো? বলবি অঞ্জলি বলেছে অপর্ণার ফুলদাটা একটা কাওয়ার্ড। অচ্ছেদ্য বন্ধনের প্রথম পর্ব আজকে এখানেই শেষ করছি। আশা করি উপন্যাসের শুরুটা আপনাদের ভালো লাগলো। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন আর নিজের পরিচিত বন্ধু বান্ধব ফ্যামিলির মানুষের সাথে শেয়ার করবেন। আজকে যারা প্রথম এসেছেন, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।